দেখো, সো আলাদা করে তোমরা হেডিং করো ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট। টার্মটা লেখো ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট। এই জায়গাটা অ্যাকচুয়ালি 3D তে বোঝাতে পারলে সবচেয়ে ভালো হয়, অ্যানিমেশন দিয়ে বোঝাতে পারলে সুবিধা হয়। তো এখানে আমি একটা পিকচার ড্রই করে রেখেছি যাতে তোমাদের খানিকটা বোঝানো যায়, তবে খুব পরিষ্কার বোঝানো মুশকিলই আছে এটা। তাও অফলাইনে এলে খানিকটা চেষ্টা করা যেত, অনলাইনে একটু টাফই আছে। তো আমি একটু চেষ্টা করি, সবাই তাকিও, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি করা আছে, তোমরা দেখো লাল রঙের একটা লেয়ার বানানো আছে। লাল 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 বলগুলো পরপর জুড়ে জুড়ে একটা 1D, 1D বললে ভুল হবে, 2D, 2D একটা লেয়ার ক্রিয়েট করেছি। ওই লেয়ারটার নাম দিয়ে রেখেছি এ লেয়ার। এ মানে এক রকমের অ্যাটম, ধরো অ্যাটম দিয়ে লেয়ারটা বানানো আছে এ লেয়ার। এবার তোমরা যারা আগের দিনের ক্লাসগুলো করেছো তারা জানো, অ্যাটমদেরকে যখন আমরা ক্লোজ কন্ট্যাক্টে রাখি তখন এদের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই জায়গাগুলোকে বলা হয় ভয়েড। তার মানে এ লেয়ার ভয়েড তৈরি করেছে। সেই ভয়েড গুলোকে আমি নাম দিয়েছি, দুরকম নাম দেয়া। দেখবে এই যে ভয়েড গুলো, এটা এটা, এই ভয়েড গুলো এক টাইপের ভয়েড, এদেরকে নাম দিয়ে গেছি আমরা ওয়াই। আর এক্সটার কালারটা তোমরা বুঝতে পারছো না, এই জায়গাগুলোতে আমি এক্স এক্স দিয়ে গেছি। তাহলে এর অর্থটা কি, এ লেয়ার দুই রকমের ভয়েড ক্রিয়েট করেছে। ভালো করে বুঝবে কথাটা, এ লেয়ার দু রকম ভয়েড ক্রিয়েট করেছে। ওয়াই গুলো এক রকমের ভয়েড, এক্স গুলো এক রকমের ভয়েড, এগুলো সব এক্স এক্স এক্স, এটাও এক্স এটাও এক্স, এটা সবাই এক্স। আর নিচে গুলো ওয়াই 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 দিয়ে গেছি, আবার একই রকম ভাবে এক্স 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 এক্স। তাহলে একটা জিনিস বোঝো, দুই রকমের ভয়েড এ লেয়ার ক্রিয়েট করে, এক্স ভয়েড আর ওয়াই ভয়েড। এখন আমি এ লেয়ারের ওপরে যদি আরেকটা লেয়ার দিই, মনে করো অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট তো 3D হয়, তা আমি এ লেয়ারের ওপরে আরেকবার করে অ্যাটম বসালাম, যেটা সবুজ রঙের দিয়ে বোঝাচ্ছি। আমি এক্স ভয়েডের ওপর বসিয়ে গেছি। আমি চাইলে কিন্তু এক্স ভয়েডও বসাতে পারতাম, ওয়াই ভয়েডও বসাতে পারতাম। তা আমি যে কোনো একরকম ভয়েডে বসাতে পারবো। মানে এটা করা যাবে না যে তুমি এক্স এও বসাবে ওয়াই তেও বসাবে, এটা অ্যাটম পারমিট করবে না। হয় তুমি এক্স তে বসাও অথবা তুমি ওয়াই তে বসাও। তা আমি সব এক্স তে বসিয়ে গেছি। এবার দেখো তোমরা সবুজ রঙের এটার দিকে তাকাও। হুম, সবুজ রঙের এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এই চারটা নিয়ে ভাবো। সবুজ চারটা অ্যাটম যখন আমরা বসিয়ে গেলাম, তখন এরা আবার দুটো ভয়েড ক্রিয়েট করেছে। এরা এই একটা ভয়েড ক্রিয়েট করেছে, সবুজ অ্যাটমরা এই একটা ভয়েড ক্রিয়েট করেছে, আর অন্য একটা রং দিয়ে ভয়েডটা বোঝাচ্ছি, আর পিঙ্ক একটা ভয়েড ক্রিয়েট করেছে। ভালো করে বোঝো কিন্তু কথাগুলো কি বলছি। লাল রঙের লেয়ার এ লেয়ার, এর ওপরে যখন আমি এক্স ভয়েড গুলোতে বসিয়ে গেলাম, সেটা ওয়াই ভয়েডে বসালেও একই হতো। এক্স ভয়েডে যখন বসিয়ে গেলাম সবুজ রঙের বলগুলো, যেটাকে আমরা বলছি বি লেয়ার, বি লেয়ার আবার দুটো নতুন নতুন ভয়েড ক্রিয়েট করেছে, একটা ইয়েলো ডট আর একটা পিঙ্ক ডট। এখন আমি যদি থার্ড লেয়ার দিই, তোমরা দেখো আমি হলুদ রঙের আরেকটা বল বসিয়েছি হলুদ ডটের ওপরে দিয়ে। তাহলে হলুদ ডটের ওপরে যদি হলুদ রঙের বলটা বসাই, সেই বলটা নিচের যে লাল বল তার সাথে সুপার ইম্পোজ করে যায়। তার মানে এই লাল রঙের যে লেয়ার ছিল, হলুদ যে বলগুলো আমরা পরপর দেব, তারা আর লাল রঙের বলের লেয়ার গুলো সেম লেয়ার হবে। এটা ছবি দেখে পরিষ্কার বোঝা যায়। আমি কথাটা আরেকবার বলি, এ লেয়ারের ওপরে নতুন লেয়ার বি লেয়ার দিলাম, বি লেয়ার দুটো ভয়েড ক্রিয়েট করলো, একটা পিঙ্ক একটা ইয়েলো। ইয়েলোতে যদি আমি অ্যাটম বসাই, তাহলে এ লেয়ার যেমন যেমন ভাবে ছিল, আবার নতুন ভাবে বি এর পরে আবার একই রকম ভাবে নতুন এ লেয়ার তৈরি হবে। আমরা ওই জন্য এই প্যাকিংটাকে বলি, এ লেয়ারের পরে যেমন বি লেয়ার আসে, তারপরে আর নতুন কোনো লেয়ার আসে না, আবার এ আসে। এটাই যদি আমি আরো দূর অব্দি এক্সটেন্ড করতে পারতাম, তাহলে আবার বি আসতো, আবার এ আসতো, আবার বি আসতো। তার মানে অ্যারেঞ্জমেন্টটা এ বি এ বি এ বি এইভাবে লেয়ারটা ক্রিয়েট করতো। এটাকে আমরা বলি এ বি এ বি এ বি প্যাকিং। পরীক্ষায় কিন্তু এটাই জিজ্ঞেস করবে যে এ বি এ বি এ বি প্যাকিং বলতে কি বোঝো। এ বি এ বি প্যাকিং কেন বললাম, এ লেয়ারের পরে নতুন লেয়ার বি, তারপরে আবার নতুন কোনো লেয়ার আসে না, এই লেয়ারটা আবার ঘুরে আসে, তাই নামটা দিয়েছি এ বি এ বি এ বি প্যাকিং। এবারে এ বি এ বি এ বি যে লেয়ারটা তৈরি হয়, তার যদি একটা ইউনিট সেল, পরে আমি ইউনিট সেলকে আলাদা করে দেখাবো, এটাকে ওরা আলাদা করে নাম দিয়েছে, এই লেয়ার, এই প্যাকিংটার নাম দিয়েছে এইচসিপি ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং।
হেক্সাগনটা কেন বলে সেটা আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো। তাহলে তোমরা নোট করো, হেক্সাগনাল ক্লোজ প্যাকিং বললে তোমরা এটাকে এবি 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 টাইপ প্যাকিং বলবে। আর একটা পসিবিলিটি কি, আগের ছবির সাথে এই ছবিটার একটু পার্থক্য বোঝাবো। এখানে এ লেয়ার আগের মতন ক্রিয়েট করলাম, বি লেয়ার আগের মতন ক্রিয়েট করলাম। এবারে আমি এই ছবিতে তাকাও, আমি এখানে যে দুটো ভয়েড বললাম, একটা হলুদ আর একটা পিঙ্ক, আমি হলুদে না বসিয়ে এবার যদি পিঙ্কে বসাতাম, সেটাই আমি পরের পেজে দেখিয়েছি। দেখো, হলুদ এখানে এই ভয়েডটাতে না বসিয়ে আমি এই ভয়েডটাতে বসালাম। এই ভয়েডে যেই বসালাম তুমি দেখো লাল লেয়ারের সাথে হলুদ লেয়ারটা ম্যাচ করে না, হলুদটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে। তাই এটাকে আলাদা নাম দেওয়া হয়েছে সি লেয়ার। এর প্যাকিংটাকে ওই জন্য ওরা নাম দেয় এবিসি। তারপরে যদি আমি আরো বানাতে পারতাম, আবার এবিসি, আবার এবিসি, এরকম ভাবে প্যাকিংটা হয়। এটাকে বলে সিসিপি ক্লোজ প্যাকিং। তার মানে কিউবিক ক্লোজ প্যাকিং। আমরা কিউবিক নামটার কারণও পরে বলবো, এইচসিপি নামের কারণ পরে বলবো। তাহলে তোমরা আপাতত বলো ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট কয় রকমের হয়? অ্যান্সার হবে স্যার দু রকমের হয়। একটা এবি এবি টাইপ প্যাকিং, আর একটা এবিসি এবিসি টাইপ প্যাকিং। এবি কে বলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এবিসি কে বলে সিসিপি ক্লোজ প্যাকিং। এইটুকু নাম তোমাদেরকে মনে রাখতে হবে। চলো প্রশ্ন জিজ্ঞেস করছি, অ্যান্সার দিও। বলো ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট কয় রকমের? দু রকমের। দু রকমের। কি কি নাম? একটা হেক্সাগোনাল হেক্সাগন ক্লোজ প্যাকিং আর একটা কিউবিক ক্লোজ প্যাকিং। হুম, কোনটাকে হেক্সাগোনাল বলে? প্যাটার্নটা কি? এবি এবি, এবি হেক্সাগোনাল, আর হুম, এবিসি এবিসি টা ক্লোজ প্যাকিং। ফাইন। কিউবিক এবিসি ক্লোজ। এবিসি কিউবিক ক্লোজ প্যাকিং, আর এবি হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবারে কেন ওদের নামটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দেওয়া হয়, এই জায়গায় একটা 3D ভিউ দেখানো আছে। আমি আগে 2D বিষয়টা বুঝিয়ে দিই। মনে করো হেক্সাগোনাল কেন বলে। আমি যদি এরকম ভাবে অ্যাটম গুলোকে ভাবি আরেকবার, 1 2 3 4 5 6, এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়তো আরো বড় এদিকে হয়, আমি আর বড়গুলো দেখাবো না। তোমরা যদি এদের সেন্টার গুলোকে লাইন দিয়ে জয়েন করো, তুমি দেখবে এর বেস একটা হেক্সাগন পাওয়া যায়। এটা গেল এ লেয়ার, তার মানে এ লেয়ারের একটা পোর্শন হেক্সাগন ক্রিয়েট করে। এর উপরে যখন আমরা বি লেয়ার দেবো, বি লেয়ার কোথায় বসে দেখে নাও। বি লেয়ার এখানে একটা অ্যাটম বসে, এখানে একটা অ্যাটম বসে, এখানে একটা অ্যাটম বসে, এটা আবার বানায় বি লেয়ার। এর উপরে আবার একটা এ অ্যাটম। তাই আমরা এই অ্যারেঞ্জমেন্টটাকে বলি এইচসিপি অ্যারেঞ্জমেন্ট। তোমরা ছবিটার দিকে তাকালে বুঝতে পারবে, এই যে একটা লেয়ার, আবার একটা লেয়ার, সেম লেয়ার আবার রিপিট। সেটা টপ ভিউতেও বোঝা যাবে, সাইড ভিউতেও বোঝা যাবে। তোমরা দেখবে কিউবিক ক্লোজ প্যাকিং এ এই লেয়ারটার আর এই লেয়ারটার পরে যে নতুন লেয়ার হয়, দেখবে এখানে যেখানে অ্যাটম আছে এখানে তার উল্টো জায়গায় অ্যাটম আছে। অথচ তুমি যদি হেক্সাগনে আসো, হেক্সাগনে এটা এটা সেম লেয়ার, এটা এটা সেম লেয়ার। সিসিপি তে যাবে এটা 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 তিনজনই আলাদা, এই লেয়ারটা আবার এই লেয়ারের সাথে ম্যাচ করে। ওই জন্য এটাকে এবিসি 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 বলে। তো যাই হোক, এটা একটু বোঝা খুব শক্ত। শুধু মনে রাখবে যদি এবি টাইপের প্যাকিং হয় ওকে হেক্সাগোনালি বলবো, আর যদি এবিসি টাইপের প্যাকিং হয় ওকে আমরা সিসিপি ক্লোজ প্যাকিং বলবো। এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর একটা ইউনিট সেল এখানে একে দেখানো আছে। তো সিলেবাসে এইচসিপি অ্যারেঞ্জমেন্টটার ক্যালকুলেশনস গুলো এত ডিটেলসে নেই। তা আমি তোমাদের এখান থেকে শুধু একটাই জিনিস মুখস্থ করতে বলবো, যে এর জেড ভ্যালু কত হয়, এই জেড ভ্যালুটা আমরা একটু বুঝিয়ে দেবো। আর প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালুটা শুধু মুখস্থ করাবো, বাকি আর কোনো ক্যালকুলেশন লাগবে না এদের। এদের সিলেবাসে এইটুকুই দেওয়া আছে। তা আমি প্রথমে একটু জেড ক্যালকুলেশনটা বোঝাই। দেখবে এইচসিপি অ্যারেঞ্জমেন্টের কোথায় কোথায় অ্যাটমরা থাকে বোঝো। ওর এই ফেজটা একটা হেক্সাগনের মতন দেখতে, আর নিচের ফেজটাও একটা হেক্সাগনের মতন দেখতে। হেক্সাগনের কর্নারে থাকে, ফেজের মাঝখানে থাকে। নিচের ওর লেয়ারে তাই, হেক্সাগনের কর্নারে থাকে আর ফেজের মাঝখানে থাকে। বডির ভেতরে থাকে তিনটে। এখন বোঝো, যারা হেক্সাগনের কর্নারে থাকে, আমি একটা হেক্সাগন একে বোঝাই। মনে করো এই হচ্ছে আমাদের হেক্সাগন, এই জায়গায় আরেকটা হেক্সাগন, এই জায়গায় আরেকটা হেক্সাগন। এই যে কর্নারে থাকে, দেখো তো 2D অ্যারেঞ্জমেন্ট হলে এই কর্নারটা কজনের কমন কর্নার? 2D হলে এই কর্নারটা কজনের কমন কর্নার? তিনজন। তিনজন, 1 2 3। 2D হলে ডেফিনেটলি তিনজনের কমন কর্নার। আর এটা যদি 3D হতো, এদের তিনজনের ওপরে আরো তিনজন থাকতো। তাই এটাকে আমরা বলতাম এরা 6 জনের কমন কর্নার। বলো কথাটা বুঝলাম কিনা?
2D হলে 3 জনের কমন কর্নার, 3D হলে 6 জনের কমন কর্নার। অর্থাৎ যারা কর্নারে থাকবে হেক্সাগনের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন হিসেব হবে 1/6 করে। এরকম উপরের লেয়ারে 6টা আছে, নিচের লেয়ারে 6টা আছে, তাহলে আমরা কন্ট্রিবিউশন টোটাল 12 জনের জন্য 1/6 করে বলবো 2। বলো তো 2 কেন করলাম? এটা কেউ আমাকে বলো 2 কি করে আসলো? কর্নারে থাকে 12টা, প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/6 করে, ওই জন্য আমরা 2 করেছি। আরেকটা কথা বলি, এই যে অ্যাটমটা ফেজের মাঝখানে আছে, ফেজের মাঝখানে এরকম 2জন অ্যাটম আছে, তাহলে দুজনের কন্ট্রিবিউশন নিশ্চয়ই হাফ করে হয় 1। আর বডির ভেতরে যে ব্লু 3টে অ্যাটম দেখালাম, এরা যেহেতু বডির ভেতরে আছে, এদের কন্ট্রিবিউশন একটাই করে, 3 জনের জন্য 3 ধরতে হয়। 3, 4 আর 2-এ 6, এর জেড ভ্যালু ধরবো আমরা 6। দেখো ক্লিয়ার না ডাউট আছে? তার মানে এইচসিপির জেড ভ্যালু আমাকে 6 ধরতে হবে। আর প্যাকিং ফ্র্যাকশনের ক্যালকুলেশনটা আমরা করব না, এই ক্যালকুলেশনটা যথেষ্ট জটিল ক্যালকুলেশন। এটা একেবারে এইচসিপির ক্ষেত্রে কিউবিক ক্লোজ প্যাকিং যা হয়, এফসিসি তে যা হয় তাই হয়। তোমাদের মনে থাকবে আমরা এফসিসি তে প্যাকিং ফ্র্যাকশন 74% বলেছিলাম, এই এইচসিপিরও এফসিসির মতন 74%। এটা কি করে আসবে সেই ক্যালকুলেশন আমরা আর ঢুকবো না, এটা জটিল ক্যালকুলেশন হবে, দরকার নেই। আর সিসিপি যেটা পড়েছি, সিসিপিটা এভাবে মনে রাখবে, এটা ইকুইভ্যালেন্ট টু এফসিসি। এফসিসি তে যা পড়েছো সিসিপি তে তোমরা তাই অ্যান্সার দেবে, এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই আর। যেমন এফসিসি জেড আমরা পড়েছিলাম 4, তো এটা জেড 4ই হবে। এফসিসি প্যাকিং ফ্র্যাকশন পড়েছিলাম 74%, এরও প্যাকিং ফ্র্যাকশন 74% হবে। এখানে যে ছবিটা দেখানো আছে, এই ছবিতে সিসিপি তে কেন লেয়ারটা এ বি সি টাইপের হয়, সেটাই এই কিউবটাকে একটা টিল্ট করে বোঝানো হয়েছে। এই কর্নাররা নিজেই একটা লেয়ার বানায়, এরা সবাই মিলে একটা লেয়ার, তাহলে এটা এ লেয়ার হয়ে গেলে এটা বি লেয়ার হবে, এটা আবার ডিফারেন্ট লেয়ার, এটা সি লেয়ার, এ আবার নতুন করে এ লেয়ার স্টার্ট করে। ওই জন্য প্যাকিংটাকে আমরা এবিসি এবিসি টাইপের প্যাকিং বলি। তোমরা মনে রাখবে সিসিপি মানে এফসিসি, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই এখান থেকে। এখানে একটা এক্সট্রা কথা বলেছি, কোঅর্ডিনেশন নাম্বার এইচসিপি এদের ক্ষেত্রে 12:12 হয় কোঅর্ডিনেশন নাম্বার। মানে কি, সবাই যেহেতু সেম অ্যাটম, তাহলে সেম অ্যাটম হলে নর্মালি তোমরা দেখবে এফসিসি সময় আগের দিন যারা ক্লাসে ছিলে, আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার 6 বলেছিলাম, সিএল মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বারও 6ই বলেছিলাম। তো এফসিসি হোক বা সিসিপি হোক, যদি অ্যাটমরা আয়নরা আলাদা হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6:6। কিন্তু সবাই যদি সেম হয়ে যায়, মনে করো কাউকে বললাম শুধু সোডিয়ামের ল্যাটিস, যেটা কিনা এফসিসির মতন দেখতে বা সিসিপির মতন দেখতে, তখন কিন্তু শুধু 6 বলে হবে না, কারণ এটাও 6টা এটাও 6টা, এরা সবাই তো একই অ্যাটম, তখন তোমাকে কোঅর্ডিনেশন নাম্বার 12 বলতে হবে। তাহলে এটাই মনে রেখো, যদি অ্যানায়ন ক্যাটায়নরা আলাদা আলাদা হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এদের ক্ষেত্রে 6:6। আর যদি অ্যানায়ন ক্যাটায়ন সেম হয়ে যায় তাহলে 6 আর 6 যোগ করে 12, তখন এদের কোঅর্ডিনেশন নাম্বার ধরতে হবে 12। পরে আমি প্রশ্নে যাব। আচ্ছা, এখানে ওই যে প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করে একটা জিনিস দেখিয়ে রেখেছিলাম, এটা আমরা এখন আর ঢুকবো না। এটা মেইনলি যেই অ্যাডভান্সে আগে দিত, ইদানিং কালে তাও আর দিচ্ছে না, যথেষ্ট কঠিন ক্যালকুলেশন। তাই এটা শুধুমাত্র প্যাকিং ফ্র্যাকশনের মানটাই মনে রাখবো, আমাদের মানটা দরকার, বাকি ক্যালকুলেশনের প্রসিডিওরটা আননেসেসারি হয়ে যাবে। ভয়েড আমি এর আগের দিন অলরেডি বলে দিয়েছিলাম, যারা আগের দিন ছিল তারা জানে, আজকে একটুখানি রিপিট করে দিই। ভয়েড দু রকমের হয়, একটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড, একটাকে বলে অক্টাহেড্রাল ভয়েড। দেখো কোনটাকে কি বলে, তোমরা উপরের ছবিটার দিকে তাকাও, এখানে 1, 2, 3 আর 4, 4টা অ্যাটমকে যখন আমরা কাছাকাছি রাখি, তাদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, এটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড। বলার কারণ এদের কোঅর্ডিনেশন নাম্বার অ্যাকচুয়ালি 4 হয়, তাই নামটা টেট্রাহেড্রাল। তোমরা যদি নিচের ছবিটার দিকে তাকাও, দেখবে এখানে 1, 2, নিচে 3টে আছে অ্যাটম, উপরের লেয়ারে আবার 3টে আছে অ্যাটম। তো ওই জন্য কোঅর্ডিনেশন নাম্বার এদের 6 হয়। কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, ভয়েডটাকে আমরা বলি অক্টাহেড্রাল ভয়েড। ভয়েড জাস্ট এই দুই রকমের হয়, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল। এখন মুশকিল কি, এই যে দেখো ডান দিকে একটা বিশাল বড় ছবি আঁকা, এই ছবিটার মধ্যে কোন ভয়েড টেট্রাহেড্রাল কোন ভয়েড অক্টাহেড্রাল, এটা খুঁজে খুঁজে বের করা, এটা ডিফিকাল্ট জব। আমরা ওটার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করি, দেখো লিখেছি ট্রিক্স ফর ক্যালকুলেটিং
টেট্রাহেড্রাল এন্ড অক্টাহেড্রাল ভয়েড। ক্যালকুলেশনটা খুব সোজা। জেড এর ভ্যালু যা আসবে টেট্রাহেড্রাল ভয়েড তার ডাবল হবে, অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা সেটাই হবে। এক্সাম্পলে আসি। ধরো তোমায় কেউ বললো আমার কাছে একটা এফসিসি ল্যাটিস আছে। আমরা আজকে অনেকবার আলোচনা করেছি এফসিসি ল্যাটিসে জেড এর ভ্যালু সবসময় 4 হয়। তো জেড যদি 4 হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা তার ডাবল হবে অর্থাৎ 8 হবে। আর অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা এই সংখ্যাটাই হবে অর্থাৎ 4 হবে। তাহলে এটাই আমরা মুখস্থ করি। জেড এর যা ভ্যালু হয় টিডি ভয়েড তার ডাবল, ওসিটি ভয়েডের সংখ্যা সেটাই হবে। আচ্ছা, নেক্সট আসি। ভয়েডের কনসেপ্টটা আমি দিয়েছিলাম এনএসিএল স্ট্রাকচারকে দেখিয়ে। এনএসিএল স্ট্রাকচারটা এরকম ছিল, আমরা আগের দিন এটা ডিসকাস করেছিলাম। এনএসিএল স্ট্রাকচারে সিএল মাইনাস এর অ্যারেঞ্জমেন্ট এফসিসি ছিল, আর সোডিয়াম প্লাস থাকতো এজ সেন্টারে। তোমরা এই ছবির দিকে তাকাও, যেটা, ওহো, এখানে একটু না ভুল প্রেডিকশন করা আছে। যেটা পার্পল সেটাই ক্লোরাইড হবে, যেটা শুধু ব্লু এটা সোডিয়াম হবে। তাকাও, দেখো পার্পল গুলো কোথায় আছে, কর্নার গুলোতে আছে একটা একটা করে। তো কর্নার 8টা আছে, 8টা কর্নারে 8টা। ফেজের মাঝখানে আছে একটা একটা করে, তো ফেজ সেন্টারে একটা। এরা সবাই ক্লোরাইড। আর সোডিয়ামরা আছে এজ সেন্টারে, আর একটা আছে বডি সেন্টারে। এখন কোঅর্ডিনেশন নাম্বার যদি এরটা খুঁজতে চাও, ধরো সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কাউকে জিজ্ঞেস করলাম, তো এর চারপাশে ক্লোরাইড কটা আছে গুণে দেখাচ্ছি। ক্লোরাইড এর ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ এই সোডিয়ামের চারপাশে ডাইরেক্ট কন্ট্যাক্টে ক্লোরিন আছে 6টা। ওই জন্য আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলবো ক্লোরিনের 6। সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6। আর যদি ক্লোরিনও হিসেব করো, মনে করো এই যে ক্লোরিনটা আছে, যে কোনো একটা ক্লোরিন নেওয়া যেতে পারে। ধরা যাক আমি এই ক্লোরিনটাই নিলাম, এই ক্লোরিনটা নিলাম। এদের সাথে ক্লোজ কন্ট্যাক্টে কারা কারা থাকবে সোডিয়াম? একটা আছে, দুটো আছে, তিনটে আছে। এবার এটা তো আরো 4 জনের সাথে শেয়ারিং এ আছে, তো গুনলে এটারও কোঅর্ডিনেশন নাম্বার 6ই বেরোবে। তো কোঅর্ডিনেশন নাম্বার 6 মানেই কিন্তু এই ভয়েডটা অক্টাহেড্রাল ভয়েড। আমরা ওই জন্য বলি সোডিয়াম এখানে যেখানে যেখানে বসে আছে সেই সমস্ত জায়গাকে বলে অক্টাহেড্রাল ভয়েড। ওই জন্যে ক্লোরিনের সংখ্যা এফসিসি ল্যাটিসের জন্য যেমন 4 হয়। আর আমরা বলেছিলাম যে এফসিসি ল্যাটিসের জেড যা বেরোয় অর্থাৎ ক্লোরিনের সংখ্যা যেটা 4 বেরিয়েছে, ওর মধ্যে অক্টাহেড্রাল ভয়েডও 4টাই থাকবে। এই 4টা অক্টাহেড্রাল ভয়েডই সোডিয়াম বসে থাকে। অর্থাৎ এই ল্যাটিসটার এজ সেন্টার গুলো প্রত্যেকটা অক্টাহেড্রাল ভয়েড, আর বডির ভেতরটাও একটা অক্টাহেড্রাল ভয়েড। তো অক্টাহেড্রাল ভয়েড যদি কেউ জিজ্ঞেস করে যে অক্টাহেড্রাল ভয়েড অ্যাকচুয়ালি ল্যাটিসে থাকে কোথায়, তোমায় এটাই বলতে হবে যে অক্টাহেড্রাল ভয়েড থাকার জায়গা বডি সেন্টার আর এজ সেন্টার। রিপিট করি, ল্যাটিসটার অক্টাহেড্রাল ভয়েড কোনগুলোকে বলে? বডি সেন্টারকে বলে, আর এজ সেন্টারকে বলে অক্টাহেড্রাল ভয়েড। এবার যদি কেউ জিজ্ঞেস করে স্যার টেট্রাহেড্রাল ভয়েড কোনটা, টেট্রাহেড্রাল ভয়েড বোঝানোর জন্য এর আগের দিন আমি কিউবটাকে নিজের হাতে হাতে এরকম লাইনগুলো ড্র করে করে 8টা ছোট ছোট কিউবে ডিভাইড করেছিলাম। তোমরা ভালো করে বড় কিউবটা স্ট্রাকচার ফলো করো। আমি কি করেছি দেখো, এই বড় কিউবটাকে নানান দিক থেকে কেটেছি। এই যে এদিক থেকে একটা প্লেন ড্র করে লম্বা করে কাটলাম, এদিক থেকে একটা প্লেন ড্র করে লম্বা করে কাটলাম, আবার এই যে প্লেনটা এটা দিয়েও একে মাঝখান থেকে কেটে দিলাম। কাটার পরে তুমি দেখবে এই কিউবটা ছোট ছোট 4টা 8টা কিউবে ভাগ হয়েছে। দেখাই কোনটা কোনটা কিউব। এই একটা ছোট কিউব, এই একটা কিউব, তার মানে এই কিউবের পাশে আছে একটা, তার পাশে, তার পাশে, এর ঠিক নিচে একটা, এই বড় কিউবটার নিচে একটা, এই কিউবটার নিচে একটা, আর এই কিউবটার নিচে একটা, এরকম 8টা কিউব আছে। তোমরা যদি প্রত্যেকটা ছোট কিউবের বডি সেন্টারে যাও, যেমন এই যে কিউবটা টিপ দিলাম, এর যে বডির ভেতরটা, এই বডির ভেতরটা কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে অক্টাহেড্রাল ভয়েড বুঝিয়ে দিয়েছি। টেট্রাহেড্রাল ভয়েড আরেকবার বলি। তোমরা বলবে কোনো এফসিসি ল্যাটিসকে যদি আমরা ছোট ছোট করে 8টা কিউবে ভাগ করতে পারি, তাদের যে প্রত্যেকটা ছোট কিউব তার বডির ভেতরটাই হবে একটা করে টিডি ভয়েড। আর টিডি ভয়েডের সংখ্যা ওই জন্য 8 হয়ে যায়। এখানে দেখো ছোট কিউব আছে 8টা, তাহলে 8টা ছোট কিউব মানে, আর এর বডির ভেতরে সেন্টার থাকবে 8টা, তাই টিডি ভয়েডের সংখ্যা 8। এফসিসি জেড যদি 4 হয়, টিডি ভয়েডের সংখ্যা 8 বেরোবে। দেখো গল্পটা ক্লিয়ার হলো কিনা সবার? টিডিওসিটি আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। আজকে আরেকটা নতুন পার্ট ডিসকাস করি, সেটাকে বলে রেডিয়াস রেশিও রুল। স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। দেখো রেডিয়াস রেশিও রুলটা কি, তোমাদের মনে থাকবে আগের দিন আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার করলাম, এখানে আমরা সোডিয়াম আর ক্লোরিনের কোঅর্ডিনেশন নাম্বার 6 পড়িয়েছিলাম। আমি যখন সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার পড়ালাম তখন কোঅর্ডিনেশন নাম্বার 8 করলাম।
যখন জেডএনএস এর স্ট্রাকচার পড়ালাম, তখন কোঅর্ডিনেশন নাম্বার 4 পড়ালাম। প্রবলেমটা কি, আলাদা আলাদা স্ট্রাকচার দেখে দেখে কোঅর্ডিনেশন নাম্বার মুখস্থ করতে হয়, যেটা ভীষণ প্রবলেমেটিক। তুমি কত স্ট্রাকচারকে মুখস্থ করবে? তো বিজ্ঞানীরা কিছু গণনা করে অঙ্ক টঙ্ক কষে ওরা দেখিয়েছে, আমি যদি ক্যাটায়ন আর অ্যানায়নের অনুপাতটা বের করতে পারি, এই অনুপাত দেখেও কোঅর্ডিনেশন নাম্বার কত হতে পারে সেটা বলা যেতে পারে। তা আমি এক দুটো ক্যালকুলেশন তোমাদের করে দেখাবো যে কি করে রেডিয়াস রেশিওর সাহায্যে কোঅর্ডিনেশন নাম্বার বের করে, তারপরে আমরা ভ্যালুগুলো মুখস্থ করব। যেমন আমি যদি কোঅর্ডিনেশন নাম্বার 3 ধরে নিই। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার 3 মানে কি? তোমরা দেখো লাল রঙের তিনটে বড় বড় বল আছে, তার যে ভেতরে ছোট্ট ফাঁকা জায়গা আমরা ভয়েড বলেছিলাম, ওই ভয়েডের মধ্যে আমি একটা ক্যাটায়নকে বসিয়েছি। তাহলে বিষয়টা বুঝি, বড় বড় লাল বলগুলো অ্যানায়ন, তার মাঝখানে আমি যে পিঙ্ক গোলটা করলাম এটা একখানা ক্যাটায়ন। আমরা অ্যানায়নের রেডিয়াসকে নিশ্চয়ই আর মাইনাস ধরি, ক্যাটায়নের রেডিয়াসকে আমরা আর প্লাস ধরি। আর এই যে এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলটা যদি নাম দিই আমি এ বি সি, তোমরা ধরে নাও এ বি যে বাহু, সেই বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নিলাম। এটা একটা ত্রিভুজ ধরে নাও, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নাও। আর বলো তো এবি যদি এ হয়, বিসি কত হবে আর এসি কত হবে? কেউ যদি বলতে পারো। A সব এ হবে। কেন জানো? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। আর একটা মজার জিনিস বলি, এবির মধ্যে তোমরা এই যে এইটুকু জিনিস তাকাও, এটা অ্যানায়নের ব্যাসার্ধ আর মাইনাস, এটাও অ্যানায়নের ব্যাসার্ধ আর মাইনাস। তাহলে আমরা এর জায়গায় অবশ্যই 2r- লিখতে পারি। না বুঝলে বলবো। আর একটা কাজ করি, বি থেকে যে পারপেন্ডিকুলার লম্বটা টানা, এই লম্বটা এই বিন্দুকে, এই এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। আমি এখান থেকে বিডির মানটা বের করতে চাই। দেখো বিডির মানটা কিভাবে বের হয়, বুদ্ধি করে অ্যান্সার দিও। কেউ বলতে পারবে বিডি কত বেরোবে? কেউ ট্রাই করে পিথাগোরাস। দেখি। root হ্যাঁ হ্যাঁ, 3 পিথাগোরাস অ্যাপ্লাই করে বিডি বের করতে চাই আমি। root 3r √3a, রুট, না 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 না, ভুল হলো। ইয়ে, কে বলো প্লাস অনির্বাণ? এস। আচ্ছা স্যার আমি রুট একটুখানি, এস। আমি একটুখানি হেল্প করি। দেখো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো, তাহলে বিডি সমান সমান বেরোবে, আমি একবারে বলছি, বিডি সমান সমান বেরোবে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। বলো ঠিক কিনা? এবার এবি মানে তো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এডি মানে কত, a/2। a/2, তার আবার স্কোয়ার আছে, এর পুরোটার আমরা রুট ওভার দেবো। তাহলে কত আসে এখান থেকে দেখো তো, √3/4a, না √3/2a, এটা আসবে আলটিমেটলি √3/2a। এবং তোমরা সবাই জানো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ভ্যালু তো এটাই হয়, √3a/2। এখন এই যে পয়েন্টটা, তোমরা জানো এই পয়েন্টটা বিডি বাহুকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে ও নাম দিই, আমাকে বলো তো, আচ্ছা বিডি সমান সমান পেয়ে গেছি, আমি এখানেই লিখলাম বিডি সমান সমান √3a/2। আমার প্রশ্ন, ওবি সমান সমান কত হওয়া উচিত? ওবি সমান সমান বিডির যা দূরত্ব, তার 2/3 হওয়া উচিত। এখানে একটু অঙ্কের কনসেপ্ট কাজে লাগবে, ক্লাস 9-10 এর জিওমেট্রি। ওবি হবে 2/3। তাহলে এখানকার যা ভ্যালুটা পেয়েছি √3a/2, তার যদি আমরা 2/3 করি, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে যায়, এটা এটা কেটে গিয়ে এটা √3 থাকে। তাহলে এটা মান বেরিয়ে গেল a/√3। দেখো তোমাদের এইটুকু ক্লিয়ার কিনা? আমরা ওবি সমান সমান বের করে দিলাম a/√3। কারো ডাউট থাকলে আমাকে বলবে। আচ্ছা, আশা করি ডাউট নেই। এবারে পাহো, ওবির দিকে তাকাও। ওবিতে একটা অ্যানায়নের রেডিয়াস আছে, একটা ক্যাটায়নের রেডিয়াস আছে। অর্থাৎ ওবির জায়গায় আমরা লিখবো, ওবির জায়গায় আমরা লিখবো আর প্লাস প্লাস আর মাইনাস। আমি একটু ফ্রেশ করে অন্য একটা পেজ নিলাম, ফ্রেশ করে আরেকবার লিখি। দেখো কি কি পেলাম আমি। ওবি এটা সমান সমান পেলাম a/√3 পেলাম, আর এটাকে আমরা বলেছি আর প্লাস প্লাস আর মাইনাস। আর কি পেলাম? আর আর এখান থেকে কি পেয়েছি, একটা এবি সমান 2r- পেয়েছি। আরেকটা আমরা
এ বি পেয়েছি, যেটার ভ্যালু এ ছিল, এটা সমান 2r মাইনাস পেয়েছি। এখন আমি বের করতে চাইছি কি কি, দেখে নাও। আমি বের করতে চাইছি ওবি বাই এবি, এটা সমান কিছু একটা করতে চাই। তাহলে ওবি বাই এবি মানে এ বাই √3, নিচে আরেকখানা এ আছে, এটা ইকুয়ালস টু হবে আর প্লাস প্লাস আর মাইনাস বাই 2r মাইনাস। আচ্ছা, সবাই চুপচাপ আছে, তোমরা কি ক্যালকুলেশনটা বুঝতে পারছো? আমি তো আমার মতো করে করে যাচ্ছি, তোমরা আদৌ বুঝতে পারছো কিনা কে জানে। এইটুকু ক্যালকুলেশন একটু রিপোর্ট দাও, বুঝলাম কিনা। চলো, কেউ উত্তর দিল না। আচ্ছা, তোমরা কি কথা বলছো, আমি আওয়াজ পাচ্ছি না, এরকম ব্যাপার? স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো, অদিতি বলছো বুঝতে পেরেছে। ঠিক আছে, ফাইন। নেক্সট আসো। তো এদিকে এ কাটা যায়, এ কাটা গিয়ে পড়ে থাকে 1/√3, আর 2টাকে এপাশে নিয়ে আসো। দেখো, আমি একবারে বলছি, আরেকবার। আর প্লাস প্লাস আর মাইনাস বাই আর মাইনাস, এটা ইকুয়ালস টু লিখলাম 2/√3। এটাকে আমরা একটুখানি সাজাবো, আর প্লাস প্লাস আর মাইনাস আর মাইনাস বাই আর মাইনাস মানে 1, এটা মানে 2/√3। এখান থেকে ফাইনালি আর প্লাস বাই আর মাইনাস মানে 2/√3 মাইনাস 1। তো 2 কে যদি √3 দিয়ে ডিভাইড করি, এই √3 ভ্যালু কত হয় গো? √3 ভ্যালু হয় 1.732। 1.732 1.732 মাইনাস 1। কারো কাছে ক্যালকুলেটর আছে? তোমরা 2 কে 1.732 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করে দেখো তো কত হয়। কোথাও মনে হচ্ছে একটা ক্যালকুলেশন কোথাও গন্ডগোল হলো কোথায়। স্যার 0.154। 0.154 পরে কিছু একটা আছে, 155 হওয়ার কথা আমার হিসেবে। স্যার জিরো সেভেন পয়েন্ট থ্রি হ্যাঁ, তাহলে 155 বলবো আমরা। 0.155, 0.155ই আসবে এটা। ওকে, কিন্তু একটা ওয়ানের না কোথাও একটা গন্ডগোল থেকে গেল। হ্যাঁ, কোথাও একটা ক্যালকুলেশনে ছোট্ট কোনো ভুল আছে। আরেকবার দেখে নিই। a/√3, এটা এরকম বেরোলো, a ইকুয়ালস টু 2r মাইনাস বেরোলো। আমরা ওবি বাই এবি করে দিলাম। হুম, তাহলে আর প্লাস বাই আর মাইনাস, এটা এপাশে নিয়ে চলে গেলাম, এটা 2 হয়ে গেল। তাহলে এটাই দাঁড়ালো, এদিকে +1 দাঁড়ালো। এটার ভ্যালু দাঁড়াবে 2/√3 ভ্যালু যদি 0.155 হয়, ওর 1টা মাইনাস করলে তো অনেক কমে যাবে। দেখো তো ক্যালকুলেশনটা কোথায় গন্ডগোল হলো। একটা ওয়ানের গন্ডগোল লাগছে আমার কাছে। দাঁড়াও, এদিকে মনে হচ্ছে কোথাও ভুল করলাম। বিডি হবে √3a/2, ঠিক আছে। তার 2/3 হবে হচ্ছে ওবি। তাহলে এর যদি 2/3 করি, 2 কেটে দাও, এটা হয়ে গেল a/√3। আর 10 মিনিট আছে ক্লাস, হ্যাঁ। এটা হয়ে গেল a/√3। তাহলে আর প্লাস প্লাস আর মাইনাস, আর প্লাস প্লাস আর মাইনাস, এটা হয়ে যাবে a/√3। ঠিকই তো আছে। আচ্ছা, যাই হোক, আমি একটুখানি পরে আরেকবার দেখে নেবনি, মানে এখান থেকে কি দাঁড়াবে আমি ফাইনালি বলি। ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের ভ্যালুই দাঁড়াবে 0.155। তখন ওরা ভাবলো, তার মানে রেডিয়াস রেশিওর ভ্যালু যদি 0.155 হয়, আমরা বলবো কোঅর্ডিনেশন নাম্বার 3 হবে। এরকম ভাবে সায়েন্টিস্টরা কি করেছে, কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য এই সেম ভ্যালু ক্যালকুলেট করেছে একই প্রসিডিওরে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা এই ক্যালকুলেশনটা একই রকম ভাবেই করা যাবে। তোমরা এখানেও রিলেশন বের করে আর প্লাস বাই আর মাইনাস এর ভ্যালু বের করবে, দেখবে ভ্যালুটা 0.225 আসবে। আমি ভ্যালুগুলো বলে দিচ্ছি। কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য 0.225 আসবে, 3-এর জন্য আগের পেজে বলা আছে। কোঅর্ডিনেশন নাম্বার 6-এর জন্য যদি ক্যালকুলেশনটা করো, এখানেও তোমরা দেখবে আর প্লাস বাই আর মাইনাস এর ভ্যালু 0.414 আসবে। এই ক্যালকুলেশন গুলো ডিটেলস লাগবে না, এই পেজটা আমাদের ডিটেলস লাগবে। আমরা অঙ্ক করার জন্য এই পেজটার হেল্প নেব। এই পেজটার হেল্প নিয়ে আমরা যা যা অঙ্ক আসতে পারে
সেটা এখান থেকে সলভ করবো। কিরকম দেখো, বলছে কোঅর্ডিনেশন নাম্বার যদি 3 হয়, রেডিয়াস রেশিওর ভ্যালুর রেঞ্জটা মুখস্থ করবে। 0.155 থেকে শুরু হবে, 0.225 পর্যন্ত থামবে, তবে কোঅর্ডিনেশন নাম্বার 3। 4 হতে গেলে 0.225 থেকে শুরু হয়, 0.414 পর্যন্ত থামে। 6 জন্য 0.414 থেকে 0.732 পর্যন্ত থামবে, আর 8 জন্য 0.732 থেকে 1 পর্যন্ত থামবে। এই চার্টটা আমার মুখস্থ চাই। আমি একটা ছোট অঙ্ক তোমাদেরকে এক্ষুনি করতে দেবো। ওই চার্ট যদি মুখস্থ হয় অঙ্ক করা সম্ভব। একটা ছোট্ট ডেটা দিই, ধরো তোমাকে বলা হলো যে ক্লোরাইডের রেডিয়াস আছে, আমি ধরে নিলাম 200 পিকোমিটার, এটা ক্লোরাইডের রেডিয়াস। আর সোডিয়ামের রেডিয়াস আমি ধরে নিলাম আহ ধরা যাক 110 বা 100, আচ্ছা 110ই করো, 110 পিকোমিটার। বলবে এই দুটো ডেটা দিয়ে বলো তাহলে সোডিয়াম ক্লোরাইডের কোঅর্ডিনেশন নাম্বার কত হওয়া দরকার। তোমরা সিম্পলি ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের রেশিও বের করবে, অনুপাত বের করবে। কারো কাছে ক্যালকুলেটর থাকলে আমাকে একটু করে দেখাও তো, যে 110/200 কত হতে পারে। আমার এক্সাক্ট ভ্যালুটা চাই, 110/200 কত হতে পারে। 0.55। চলো, ভেরি গুড। একজন বলছে 0.55। এখন বলো এই ভ্যালুটা আমরা যে এখানে এতগুলো রেঞ্জ দিয়েছি তার মধ্যে কোন রেঞ্জটার মধ্যে পড়ে যাচ্ছে। 0.55 লাস্ট এটা লাস্ট না, লাস্টেরটায় পড়ছে না, লাস্টেরটা আগেরটায় পড়ছে, ভালো করে দেখো। আগেরটা। এই যে এটাতে পড়ছে। সঙ্গে সঙ্গে তুমি বলবে আচ্ছা এই রেঞ্জের মধ্যে পড়ে, এর মানে ওদের কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে বাধ্য। এই রকম ভাবে রেডিয়াস রেশিও দিয়ে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বের করতে পারি। ব্যাস, লাস্ট পার্টে ঢুকে যায় আজকের ক্লাসে। ল্যাটিসের ডেনসিটি বের করতে দেয়। আচ্ছা 6 মিনিট বাদে ক্লাস শেষ হয়ে যাবে, আর জয়েন করার দরকার নেই। আমরা ক্লাসের রেকর্ডিংটা ইউটিউবে দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। এবার দেখো, ডেনসিটিও পরীক্ষায় সরাসরি ডেনসিটি ক্যালকুলেশনে অঙ্ক দিয়ে দেয়। ডেনসিটি ক্যালকুলেশন কি করে করতে হয় একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আগে তোমরা ফর্মুলাটা মুখস্থ করো, জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন। তো এই ফর্মুলাটা কিভাবে কাজে লাগাবো আমি এক্সাম্পল দিই। ধরা যাক তোমাদেরকে বলা হলো সোডিয়ামের একটা ল্যাটিস আছে, যে ল্যাটিসটাতে সোডিয়াম এফসিসি অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আর সোডিয়ামের এক একটার ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য বলা আছে, ধরে নিলাম 100 পিকোমিটার। তাহলে এর ডেনসিটি তোমরা ক্যালকুলেট করে দেখাও। তো এই ডেটা কি করে কাজে লাগাতে হয় দেখো, যখনই বলবো সোডিয়ামের অ্যারেঞ্জমেন্টটা এফসিসি, সঙ্গে সঙ্গে তুমি বুঝে নেবে সোডিয়ামের জেড এর ভ্যালু 4 এর কথা বলা আছে। আর যেহেতু অ্যাটমটা সোডিয়াম, সোডিয়ামের আমরা অ্যাটমিক মাস জানি সবাই 23, তার মানে জেড বসবে 4, এম বসবে 23। এবার এই ফর্মুলাটায় চলে আসো, জেড এর জায়গায় তোমরা 4 বসাও, এম এর জায়গায় 23 বসাও। এ কিউব মানে এর রেডিয়াস যা, সরি রেডিয়াস তো না, বাহুর দৈর্ঘ্য একটা কিউবের পিকোমিটারে আছে, পিকোমিটারে করা যায় না, সেন্টিমিটার বা মিটার, আমরা যেহেতু 23 বসিয়েছি গ্রামে, তো সেন্টিমিটার। তো 100 কে আমরা মাল্টিপ্লাই করব 10⁻⁻, এই 10 না 12, এক পিকোমিটার মানে কত সেন্টিমিটার, 10⁻10 সেন্টিমিটার। তো 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আর এই যে এন দেখছো, এন মানে 1 মোলের জন্য করছি, এটা অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু বসিয়ে দাও, 6.023 ইন্টু 10⁻23। ব্যাস, এই জিনিসগুলো যদি সব এখানে বসানো যায় আর টেনশনের ব্যাপার নেই, গল্প শেষ। এইভাবে সহজে আমরা ডেনসিটি ক্যালকুলেট করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ডেনসিটি ক্যালকুলেশন। ডেনসিটি ক্যালকুলেশন তোমরা এবার দেখবে, এখানে প্রচুর প্র্যাকটিস প্রবলেম আছে। এই প্র্যাকটিস প্রবলেমগুলো তোমাকে এবার একটা একটা করে করতে হবে। দেখো ছোট ছোট, আমার হাতে আর 4 মিনিট সময় আছে, আমি 2-1টা প্রবলেম করে দেখিয়ে দিচ্ছি। C3.1-এ আসো। সিলভার ক্রিস্টালাইজেস ইন এ ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার। তার মানে বলেই দিয়েছি সিলভার এফসিসি ল্যাটিসে আছে। এবার বলছে উইথ ইউনিট সেল হ্যাভিং এজ লেন্থ, দেখো বাহুর দৈর্ঘ্য, এর মান বলাই আছে 407 পিকোমিটার। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সিলভার অ্যাটম ইন ন্যানোমিটার ইউনিট। অঙ্কটা ওই জন্য একটু কঠিন, ইউনিটের কনভার্সন একটা গল্প আছে। তোমরা প্রথম বলো, যেহেতু ল্যাটিসটা এফসিসি বলা, আমরা এফসিসি ল্যাটিসের জন্য এ এবং আর
এর মান দেয়া আছে আর বের করতে বলছে। এদের রিলেশন কি শিখিয়েছিলাম, এটা আমরা আগের দিন শিখিয়েছিলাম, আজকেও একটুখানি বলেছি। এফসিসির জন্য এ আর এর রিলেশন কি হওয়া উচিত? √2a equal to 4r. ব্যাস, এটা দিয়ে অঙ্ক শেষ। তাহলে তোমরা সঙ্গে সঙ্গে রিলেশন অ্যাপ্লাই করবে। √2a ইজ ইকুয়ালস টু 4r। এর ভ্যালু দেয়া আছে, আর এর ভ্যালুটা এখান থেকে বেরোবে। শুধু পিকোমিটারটাকে ন্যানোমিটারে কনভার্ট করে দিও। এটার কনভার্সনের বিষয়টা বুঝে নাও। 1 পিকোমিটার মানে 10⁻⁻10 সেন্টিমিটার। আর 1 ন্যানোমিটার মানে কত সেন্টিমিটার কেউ জানো? 1 ন্যানোমিটার মানে 10⁻⁻7 সেন্টিমিটার। তাহলে বোঝো, পিকোমিটার আর ন্যানোমিটারের মধ্যে একটা হাজারের পার্থক্য আছে। বলো তো, পিকোমিটার টু ন্যানোমিটার করতে গেলে তাহলে কি করা উচিত? 1000 দিয়ে গুণ করবো না 1000 দিয়ে ভাগ করবো? ছোট ইউনিটকে পিকোমিটার ছোট, তাহলে পিকোমিটার টু ন্যানোমিটার করতে গেলে কেউ বলছে না কি করা উচিত, 1000 দিয়ে গুণ না 1000 দিয়ে ভাগ? গুণ। গুড, 1000 দিয়ে গুণ করা উচিত। তাহলে এখানে যা ভ্যালুটা আসবে পিকোমিটারে, তুমি ওকে 1000 দিয়ে গুণ করে ন্যানোমিটারে কনভার্ট করে দিও। নেক্সট 3.2 তে আসো। ক্রোমিয়াম ক্রিস্টালাইজেস ইন এ বডি সেন্টার কিউবিক। ব্যাস, যেই মাত্র বলেছি বডি সেন্টার, সঙ্গে সঙ্গে তুমি জেড বলবে 2, আর রেডিয়াস বলা আছে, এইচ লেন্থ বের করতে বলেছে। দেখবে বিসিসির জন্য রিলেশনটা ছিল এরকম, √3a ইজ ইকুয়ালস টু 4r। তাহলে এখানে উল্টোটা, আর বলা আছে, এ বের করতে বলেছে, এই রিলেশন অ্যাপ্লাই করলে হয়ে যাবে। C3.3 তে আসো। সোডিয়াম বডি সেন্টারে আছে, বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এর মান দেয়া, ও রেডিয়াস বের করতে বলেছে, আর ডিস্টেন্স বিটুইন দ্য নিয়ারেস্ট নেইবার্স বের করতে বলেছে। আসো আমরা আগে রেডিয়াসের বিষয়টা আসি। যেই বিসিসি বলা, তা আমি সঙ্গে সঙ্গে রিলেশন এটাই করব, √3a ইজ ইকুয়ালস টু 4r। তার মানে এ দেয়া আছে, আর বেরোবে। তো প্রথম প্রশ্নটা নিয়ে সমস্যা নেই, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ সোডিয়াম অ্যাটম, এটা আমরা সবাই পারবো। এবারে ডিস্টেন্স বিটুইন নিয়ারেস্ট নেইবার্স মানে আমি অ্যাকচুয়ালি 2r এর ভ্যালুটা বের করতে বলছি। তো যদি আর আমরা বের করতে পারি, তো 2r বের করা কোনো ব্যাপারই না। ফলে নিয়ারেস্ট নেইবার্স এর মধ্যে দূরত্ব 2r, এটাও হয়ে যাওয়া উচিত, এটাও সমস্যা হবে না। পরেরটা আসো। একটা এলিমেন্ট ক্রিস্টালাইজেস ইন ফেস সেন্টার কিউবিক, ডিস্টেন্স বিটুইন দ্য নিয়ারেস্ট নেইবার্স ইজ এত। ভাবো, এফসিসির কথা বলা আর নিয়ারেস্ট নেইবার্স এর মধ্যে দূরত্ব বলা, তার মানে 2r এর ভ্যালু বলাই আছে, 2r এর ভ্যালু 282.8 বলা। আমরা এখান থেকে আর বের করতে পারবো, আর আর যদি বের করতে পারি, তাহলে এ বের করা কোনো ব্যাপারই না, কারণ এফসিসির জন্য এ আর আর এর রিলেশন আমি সবার উপরে লিখে রেখেছি। আচ্ছা বলো তো, 3.4, এটা আমি বললাম না তোমরা পারবে না, আমার আর সময় নেই, ক্লাস শেষ করতে হবে, ক্লাস অ্যাকচুয়ালি কেটে যাবে অটোমেটিক। তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো কিনা বলো? এই পিডিএফ এ আমি পরপর যাই, এই পিডিএফ এ প্রচুর প্রবলেম আছে, প্রচুর। তো এই প্রবলেম কটা তোমাদের বাড়ির কাজ থাকবে, 20, 23, 24, 25, হ্যাঁ এইটা আমরা এর আগের দিনই বলে দিয়েছি। আমি এই পিডিএফটা কোন পর্যন্ত পাঠাবো বলে দিই তোমাদেরকে। এই পিডিএফটা অনেক লম্বা পিডিএফ যাবে, হ্যাঁ, পুরো 59 পেজের পিডিএফ আছে। এই পুরোটাই তোমাদের পরে